কাজী অ্যান্ড কাজী টি প্রেজেন্স 100% অর্গানিক 16 মিনিটস। ঈদ মোবারক দর্শক, স্বাগত জানাচ্ছি 16 মিনিটসে সৌজন্যে কাজী অ্যান্ড কাজী 100% অর্গানিক টি। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি গীতিকার, সুরকার, গায়ক, যদিও তিনি নিজেকে সঙ্গীত পরিচালক হিসেবে পরিচিতি দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, রাজেশ ঘোষ। আমরা বলবো যে 90-এর দশকের পরবর্তী বাংলা গানে, বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা অনেক বেশি খ্যাতি পেয়েছেন তাদেরই একজন রাজেশ ঘোষ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে স্বাগত। দাদা, আমি আজকে শুরু করতে চাই আপনার 12 বছর বয়স দিয়ে, গোল্ডেন স্ট্রিংস দিয়ে। আপনি যদি খুলনায় ফেরত যান মানসিকভাবে, খুলনার 12 বছরের যে কি বলবো বালকটি গোল্ডেন স্ট্রিংসের স্বপ্ন দেখেছিল, তার চোখে আজকের রাজেশ ঘোষকে কিভাবে বিশ্লেষণ করবেন? এটা অনেক সময়ের ব্যাপার, আসলে বিশ্লেষণ করতে তো অনেক সময়ের ব্যাপার। তখন একদম তরতরে একটা বালক, তত কিছু জানি না, বুঝি না, জাস্ট গানকে ভালোবাসি বলে শুরু করেছিলাম। তখন আমার নিজেরই ব্যান্ড ছিল, ওটা যেটার কথা বললেন আমি, গোল্ডেন স্প্রিং, সোনালী বসন্ত। তো ওই ব্যান্ডের আমি গান করতাম, প্লাস লিড গিটারিস্ট ছিলাম মেন আমার দায়িত্বে। বাকি আরও 4 জন সদস্য ছিল। সেটা নিয়ে আমরা খুলনা সহ বাংলাদেশের বিভিন্ন শহর আমরা তখন কনসার্ট করতাম। বেশ, তখন তো ভোকাল ছিলেন? ভোকাল ছিলাম। লিখতেনও? ওই বয়সে তো লিখেছেন কি? না, তখন তো ওভাবে লেখা হয় নাই। এই হঠাৎ করে মনে করেন যখন গিটার প্র্যাকটিস করতে করতে কিছু কথা ভিতরে চলে আসলো, তখন একটু লিখে রাখলাম খাতায়, বা কিছু সুর চলে আসলো, সেটা আমি বন্দি করে রাখলাম। এরকম তখন তো মোবাইলও ছিল। মানে সেই বালকের স্বপ্নটা কীরকম ছিল? আজকের রাজেশ ঘোষকে যদি সেই বালক চোখে দেখেন। আচ্ছা, তখন স্বপ্ন বলতে তখন তার কোনো অত চাহিদা ছিল না। গান করবে, ভালোবাসবে, মানুষ গান শুনবে, বাহবা দিবে, ব্যাস এতটুকুই। কিন্তু আজকে আসার পিছনে তখন ওভাবে প্ল্যান করে তখন আসা হয় নাই। তো হঠাৎ করে যেটা হলো, আপনি ব্যান্ড করতে করতে যে আমাকে কয়েকজন খুব বললো যে তুমি তো ভালো গাও, তুমি একটু 2-একটা গান রেকর্ড করে দেখতে পারো যে কী অবস্থা। তা তখন রেকর্ড মানেই ঢাকা শহর আসতে হবে আমাকে, এখানে সব কিছু। এখন তো সব বাংলাদেশের সব জায়গাতেই এটা সম্ভব, তখন এটা ছিল না, ঢাকা কেন্দ্রিক। তো আমিও সবার কথায় উৎসাহিত হয়ে ঢাকাতে আসলাম 2টি গান রেকর্ড করলামও। এটা 90-এর দশকের? এটা 97-এর কথা বলছি। 96-এ এসেছি আমি ঢাকাতে, তখন থেকেই বেসিক্যালি কাজ শুরু। তো আমি করার পরে আমার কাছে কেন মনে হলো যে আরও ম্যাচুরিটি দরকার আমার। মানে আমি তো যখন অ্যালবামগুলো শুনি, মানুষের শিল্পীদের গান তো শুনি, মনে হচ্ছে যে আমার কাছে ওরকম ভালো হয়নি। সবাই আমাকে ভালো বলছে, তোমার ভালো। তখন একটা ভয় লাগলো যে আমি গান গেয়ে যদি আমাকে মানুষ পছন্দ না করে, তখন আমাকে তো আবার খুলনায় চলে যেতে হবে। তো আমি গানের সাথে থাকতে চাই। হ্যাঁ, তখন থেকে আমি চেষ্টা করলাম যে কীভাবে আমি গানের সাথে সবসময় থাকতে পারবো। তখন ওই যে আমি বললাম আপনাকে যে 4 লাইন 2 লাইন করে সুর করতাম, লিখতাম, ওটা আমি চেষ্টা করলাম, যেহেতু আমার 2টা গান আমার নিজেরই লেখা সুর করা ছিল। আপনার ভোকালিস্ট জীবন তো আসলে শেষ হয়ে যায়নি, কিন্তু ওটাকে প্রাধান্য কম দিয়ে সঙ্গীত আয়োজনকে প্রাধান্য দিলেন। কারণ আমি যেটা গাইতে পারি ওটা তো পারি, ওটার ইয়ে নেই। কিন্তু আমি আমার সবসময় খুব ইচ্ছা থাকে যে নতুন নতুন সৃষ্টি করবো এবং নতুন নতুন ছেলে মেয়েকে দিয়ে ক্রিয়েশন করাবো। এটাই আমার একটা মনের সুপ্ত বাসনা ছিল, এবং এখনও সেই কাজ করে যাচ্ছি। বড় বড় শিল্পীর পাশাপাশি সবসময় আমি নতুন দিনেই কাজ করি। আমরা নিশ্চয়ই সেই গল্প শুনবো। আপনি শুরুতে বলেছেন যে ওই বালকের চোখে আসলে কোনো টার্গেট ছিল না। মানে শিল্পীর কি আসলে টার্গেট থাকে? টার্গেট রেখে কি শিল্পচর্চা হয়? টার্গেট বলতে আমি এটাই বোঝাচ্ছি, অনেকে শুরু থেকেই ভাবে যে আমি খুব বিখ্যাত শিল্পী হব, বিখ্যাত গীতিকার হব, বা বিখ্যাত সঙ্গীত পরিচালক হব। সেইভাবেই শুরু থেকে শুরু করা। তো প্রথম দিকে আমার সেটা ছিল না, কিন্তু ঢাকা আসার পরে তখন আমার স্বপ্নটা জাগ্রত হলো। যখন মনে হলো যে আমি যদি গানটা না করতে পারি, গাইতে না পারি, তাহলে আমাকে তো গানের মধ্যে থাকতে হবে। তখন কি করব? তখন থেকে আমার পথ চলা শুরু, এবং উপরাল্লাহ আমার সহায় ছিলেন, এবং তখন থেকে এ পর্যন্ত। যদি একটু বলি, জীবনের হাফ সেঞ্চুরি হয়ে গেছে বয়সের হিসেবে, এখন এসে কি মনে হয় স্বপ্ন কতটা পূরণ হলো? মানুষের স্বপ্নে তো শেষ নেই আসলে। তবে আমি যতটুকু ভেবেছি তার থেকে বেশি পেয়েছি। ওরা আমাকে অবশ্যই বেশি দিয়েছেন। তারপরে তো স্বপ্ন থেকে যায় মানুষের, যে আরও কিছু করব, বা আরও অনেক দিন ধরে গান করব। এই স্বপ্ন কখনোই আমাদের শেষ হবে না। আপনার এই স্বপ্ন পূরণের পথে
আপনার শ্রেষ্ঠ সন্তান, মানে সঙ্গীত পরিচালকের তো আসলে সন্তানই হয় আয়োজনটা, আপনার শ্রেষ্ঠ সন্তানের তালিকা কি করতে পারেন না, খুব কঠিন হয়ে যায়? না, এটা কখনো করতেও যায়নি, কারণ আমার কাছে সব সন্তানই সমান। এটা দর্শকদের বিচারে বা শ্রোতাদের বিচারে তাদের কাছে হয়তো আমার 1000 গান থেকে হয়তো 100 গান ভালো তারপর এই লেগেছে। যে আমরা যখন সাক্ষাৎকার নিতে চাই, ডেকে বলি যে আপনার কোন গানটি সবচেয়ে পছন্দের, তারপর তো বেশ কয়েকটি গানের কথা আমি বলতে আমরা পারবো। একটু যেমন আমি ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি, আসিফ আকবরের কণ্ঠে, এটা আমার একটা বিখ্যাত গান। তারপরে বিদায় বন্ধু একটা গান ছিল, যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না, ধ্বংসযজ্ঞ, তারপরে একাকী গভীর রাতে, বাঁচবো না মরে যাব, তারপরে শিল্পী আকবরের তোমার হাত পাখার বাতাসে, হ্যাঁ, তারপরে মিতালি মুখার্জির জীবন নামের রেলগাড়িটা। এরকম বেশ কয়েকটি, মানে বলতে গেলে বলা যাবে, কিন্তু এটা আছে মোটামুটি। এগুলোর তো সব আসলে পাবলিক চয়েস বলছেন, ফলে সেগুলি বলছেন। আসিফকে নিয়ে বললেন, আসিফ আকবর আর আপনার জুটি আসলে তিনজনের জুটি, এই জুটি নিয়ে অনেক আলোচনা, আপনি কিভাবে দেখেন? এটা তো অবশ্যই ভালো জিনিস, কারণ সব কিছু তো একটা টিম ওয়ার্ক। আমরা জুটি বলতে যেটাকে বুঝি, এটা আপনি নাটকে বলেন, সিনেমাতে বলেন, হ্যাঁ, সব জায়গায়, গানের জায়গায় বলেন, টিম ওয়ার্কটা খুব জরুরি। কারণ সবার সমন্বয়ে তো একটি কাজ হয়। আমার একার পক্ষে সব কিছু সম্ভব না, আবার একা শিল্পীর পক্ষে সম্ভব না, একজন গীতিকারের পক্ষে সব সম্ভব না। আপনাদের তিনজনের কম্বিনেশনটা খুব খুব ভালো ছিল, বোঝাপড়াটা খুব ভালো ছিল। এটা কি অতীত কাল, মানে পাস্ট টেন্স? না না, পাস্ট টেন্স কেন হবে, একদম সব সময়, শুরু থেকেই। কারণ আমরা এক একজনের চোখের ভাষা এক একজন বুঝি, মানে কিছু বলা লাগে না। যে ভালো একটা গান করেছি, আসিফ হয়তো শুনলো দূরের থেকে, তো চোখ দেখে বুঝতাম যে হয়তো অতটা পছন্দ হয়নি, আচ্ছা ঠিক আছে আমরা আরেকটা গান করছি, মানে ওর বলার আগে আমরা বুঝতাম। অথবা চোখের উৎসাহ দেখে বোঝা যেতাম, খুব বাচ্চা সুলভ একটা চোখের ইয়ে দেখে বুঝলাম যে ওর এটা খুব ভালো লেগেছে, তখন সেটাকে নিয়ে আবার একটু বেশি আগাতাম। আগে গানের তো আমরা শুরুতে আমরা গানের মুখরাটা করি, অন্তরা করি, ওইভাবে আমরা একসাথে বসেই বলতে গেলে শুরু করেছি। আবার অনেক গান আছে যে শোনেই নাই, আমরা দাদা লিখেছে প্রদীপ সাহা, আমি শুরু করেছি, স্টুডিও এসে শুনলো, শুনেই ও চমকে উঠলো, বাহ সুন্দর ইয়ে তো, এরকম আর কি, একসাথেই করতাম। এই পথ চলা আসলে শুরু হয়েছিল কিভাবে? এই শুরুটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার তো 97 থেকে পথ চলা, তো তখন ওভাবে আমার গান করতাম, কিন্তু ওভাবে আমার নাম ডাক তখনও মানুষ নামটা ওভাবে জানতো না। এটা হচ্ছে আসিফ ভাইয়ের দ্বিতীয় অ্যালবাম থেকে যখন হয়, তখন আমাকে উনি একদিন বললেন যে আপনার গান তো অনেক শুনি এদিক ওদিক, তা চলেন আমরা একসাথে কিছু গান করি। হয়তো কোনো একটা গান স্টুডিওতে কোনো গান শুনেছে আমার, কোনো গান মেলোডিটার পছন্দ হয়েছে আমার করা। এরপর আমরা মিক্সড অ্যালবাম দিয়ে শুরু করলাম। আগে দ্বিতীয় সলো অ্যালবামটা তখনও কাজ শুরু হয়নি, তখনই আমরা শুরুতে যে অ্যালবামটা ছিল ভুলতে পারি না সাথী, হচ্ছে ওর সাথে আমার প্রথম কাজ, এবং সেটা খুব জনপ্রিয় হলো। এবং সাথে ছিল পিয়াল হাসান এবং আতিক বাবু, এই তিনজনকে নিয়ে ভুলতে পারি না সাথে, প্রদীপ সাহার ফুল লেখা আমার সব সুর, এভাবেই চলো। তারপর তো দ্বিতীয় অ্যালবাম আসলো তুমি সুখেও, এখানে যে ওপাশানি যেটা বললাম, এই গানটা দিয়ে মানুষ তখন বুঝলো যে রাজেশ নামটা মানুষ চিনতে শুরু করলো। এই শুরু আমাদের। আপনার তো আরও নানাবিধ পরিচয় আছে, মানে আপনি এখনও নতুনদের সঙ্গে কাজ করেন, পুরাতনদের সঙ্গে কাজ করেন। এখন আসলে সময়টা কিভাবে, নিজের সময়টাকে কিভাবে ভাগ করেন? এটা একই নিয়ম, আমাদের তো আসলে কোনো ধরা বাঁধা রুটিন থাকে না, এটা ফুল মুডের পরে নির্ভর করে। যেমন একটা গান শুরু করতে বসলে কখনো 7 দিনও লেগে যায়, আবার কখনো 7 মিনিটও হয়ে যায়, হ্যাঁ, এটা এই গানও তাই ওরকম, যা এখন হয়তো এদের নিয়ে কাজ করছি, আবার ওকে একটু সময় দিই, এভাবে করতে করতে যখন যে সময়টা আসে, বা যাকে যতটুকু, কাউকে একটু সময় বেশি দিতে হয়, হ্যাঁ, কারোর একটু ধারণ ক্ষমতা কম থাকে, যে বুঝতে কম ইয়ে লাগে, তাকে একটু সময় দেয়। আবার অনেকে আছে একবার সুর শোনালে ওর সাথে ধরে ফেলে, তার জন্য সময় কম দিতে হয়। এভাবেই হয়ে যাচ্ছে এবং চলছে এখনও। আমার আসলে প্রশ্নটা অন্যরকম ছিল। এই ধরেন খুব বিখ্যাত শিল্পী, ধরেন আসিফ আকবরদের মতো বিখ্যাত শিল্পীরা, তাদের জন্যও নিশ্চয়ই সময় রাখেন, আবার এখন নতুনদের জন্য সময় রাখেন, এটা কিভাবে ভাগ করেন? এটা আসলে বড়দের ক্ষেত্রে তো বেশি সময় লাগে না, কারণ তারা তো পরীক্ষিত, হ্যাঁ, তাদেরকে গানটা পাঠালেই ওই তারা একবার দুইবার শুনেই তাদের ভিতরে হয়ে যায়, হ্যাঁ, এবং ওটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। সময়টা আমি এদের জন্যই বেশি রাখি, নতুনদের জন্যে, কারণ এরা তো নতুন কাদামাটির মতোই থাকে, ওদেরকে একটু তৈরি করতে সময় লাগে, এবং ওরাও মুখের দিকে তাকিয়ে থাকে যে দাদার হাতে গেলে বোধহয় আমার গানটা বোধহয় একটু ভালো হবে, বা আমাকে যত্ন করে হয়তো গানটি সুন্দর করে গাওয়াবে, আসাবে। তো ওই আশাটা আমরা পূরণ করানোর চেষ্টা করি, সেজন্য ওদেরকে আমরা সময়টা একটু বেশি দেই, কারণ ওনাদের তো সময় দেওয়ার কিছু নেই, ওনাদের তো এখন তো শিল্পীকে আসলে অনেক সময় স্লট ভাগ দিতে হয়, ভাগ করে নিতে হয়, যে আমি
এতদিন বরাদ্দ রাখলাম, এর মধ্যে এটা প্রজেক্টটা শেষ করতে হবে। অনেক কাজ শেষ করে আসলে হাত ছেড়ে বাঁচা যায় না, যে যাক শেষ হয়েছে। জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্ট কী ছিল? প্রতিটা গানকে আমরা আসলে চ্যালেঞ্জিং হিসেবে দেখি, এটা আলাদা আলাদা করে এরকম চ্যালেঞ্জিং কিছু না। কারণ প্রতিটা গান যখন শুরু করি গানটা, তখন থেকে চ্যালেঞ্জিংটা শুরু হয়, যেটা কতক্ষণে শেষ হবে বা কীভাবে নিবে মানুষজনের গ্রহণ করবে। যেমন এই ঈদের কাজ গত রাত পর্যন্ত আমি করে আসলাম, ফাইনালটা জমা দিয়ে আসলাম, এখনও ঢাপ ছেড়ে আছি। হ্যাঁ, তো ব্যাপারটা ওরকম আর কি, যে শুরু থেকে চ্যালেঞ্জিং থাকে যতক্ষণ না আমরা ওটার মাস্টারটা ফাইনাল করা পর্যন্ত। এই চ্যালেঞ্জটাই তো বোধহয় শিল্পীর আনন্দ। অবশ্যই তাই, এটি তো আমার মেন কাজ। হ্যাঁ, তা সঙ্গীত পরিচালকের কাজই তাই, যেটা গানের লেখা থেকে সুর করা, সুরটা শোনার পর শিল্পীর কেমন লাগলো, শিল্পীকে শোনার পর আমরা আশেপাশে আরও কয়েকজন যারা সামনে থাকে, প্রথম দর্শক তো তারাই। হ্যাঁ, প্রথম তাদেরকে সামনে কয়েকজনকে শোনাই, দেখো তো গানটা কেমন, যদি দেখি রেসপন্সটা ভালো তাহলে গানটা নিয়ে আমরা আগাই, আর যদি দেখি ওর ভালো লাগছে না, তার মানে অন্য মানুষের কাছেও অতটা ভালো লাগবে না। একটু আলাদা একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশে, পৃথিবীব্যাপী বাংলাদেশেও মানুষ গায়ককে চেনে বেশি। সন্তানটি তো আসলে আপনার, সঙ্গীত যিনি করেছেন তার। এটা কি কখনো, আমি একটু রবীন্দ্রনাথকে স্মরণ করতে চাই, যে ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। এই আফসোসটা হয় কি না? এটা কবিগুরুর নিজেরও বোধহয় হয়েছে। হ্যাঁ, অবশ্যই হয়। কারণ এই যে আপনি যেটা বললেন, যে এটা তো সন্তানের মতো, আমরা গানটাকে, সন্তানটাকে তৈরি করে লালন করতে দিই শিল্পীকে, যে তুমি এটাকে মানুষ করো, লালন করেই করো। অবশ্যই অনেকে ভালোভাবে পরিচর্যা করে লালন করে সেই গানটাকে, মানে মানুষ যখন গ্রহণ করে সেটাকেই তো আমরা বলি লালন করা ভালো হবে। করার পরে যেটা হয়, বেশিরভাগ শিল্পী আমাদের নাম বলেন স্টেজে হোক বা বিভিন্ন জায়গায়, কিন্তু দু একজন হয়তো ইচ্ছাকৃত হোক বা ভুল করে হোক বলতে ভুলে যায়, তখনই আমাদের কষ্টটা লাগে, যে এত কষ্ট করে আমরা যখন গানটা লিখি বা সুর করি, শুধু নামটা বলতে তো আমাদের কোনো সমস্যা নেই, কারণ গানটার পরিচয় তো এভাবেই হয়। সেই ক্ষেত্রে একটু আমাদের খারাপ লাগে। না, অনেকে হয়তো আপনি রাস্তা বের হয়েছেন, আপনাকে চেনেই না, কিন্তু ওই তোমার হাত পাখার বাতাসে বা ওপাশানি গাছে, এটা নিশ্চয় জীবনে অনেক দেখেছেন। তখন আনন্দ তো হয়, অনেক আনন্দ হয়। যে আপনার কথা, কিন্তু বিপরীতে একটা বিষাদ তো থাকে না। বিষাদটা কেন আমরা করি না, কারণ আমরা ওভাবে মানুষের সামনে যেতেও চাই না। আমরা নেপথ্যের মানুষ, আমাদেরকে শিল্পীরা চিনলে আমরা খুশি হই, যারা আমাদের কাছ থেকে গান শিখে, যারা, যেমন একজন সাবিনা ইয়াসমিন, একজন আসিফ আকবর, এন্ড্রিকেশ্বর যখন বলে, রাজেশ কেমন আছো, তোমার গান অনেকদিন করি না, চলো গান করি, এতে আমাদের তৃপ্তি। আপনি খুব সিনিয়র তিনজনের নাম নিয়েছেন একই সঙ্গে, মানে এদের সাথে সাম্প্রতিক বা ইদানিংকালে কাজ হচ্ছে নাকি খুব বেশি নতুনদের ফোকাস করছেন? নতুনদের ফোকাস তো সবসময় করি। সাবিনা আমার সাথে খুব রিসেন্টলি আমার দ্বিতীয় একটি কাজ শুরু হলো, এটা আমার ওনার সাথে দ্বিতীয় অ্যালবাম, এটা গান, এটা একটা ডুয়েট গান। এটা মমিন বিশ্বাস নামে একজন ভালো শিল্পী, খুব ইদানিং খুব ভালো গাচ্ছে এখনকার প্রজন্মের, ওনার সাথে ওনার একটা সাবিনা আপার একটা ডুয়েট গান, এটা লিখেছে শামসুল আলম। এটা এই ঈদের পর্ব আসবে। আর আসিফ আকবরের সাথে আমার এই ঈদে একটি অনেকদিন পরে গ্যাপে একটি গান আসছে, মাঝখানে অনেকদিন একটু গ্যাপ ছিল। আবার কত বছর পর? এটা বলতে পারেন 7-8 বছর তো হবেই। অনেক বিরতির পর আসিফ আকবর আর আপনি আবার বিরতি, মানে কি এত করেছি ওনার সাথে করতে করতে আমার কাছে মনে হচ্ছে একটু রেস্টের দরকার আছে, কারণ একঘেয়েমি চলে আসে। অনেক বড় রেস্ট হয়ে গেছে। হ্যাঁ, রেস্টটা হয়েছে, কিন্তু এই যে এর পরেই আবার নতুন যেটা শুরু হয়, সেটার আবার আলাদা তৃপ্তি আছে সেটা। এবং আপনি নিজে গুনগুন করে যখন গান, আমি জানি যে অনেক গানই করেন, কিন্তু কোন গানটা বেশি করেন যখন নিজে থাকেন, নিজের মতো থাকেন? এরকম অনেক গানই যেমন আমাদের আছে, গুনগুন করে গাওয়া হয়। কি এখন তো, আগে যখন স্টেজ করতাম তখন তো অনেক গান প্র্যাকটিস থাকতো, এখন তো সেই সময়টা আমরা হয় না বা বের করা হয় না। এখন নতুন গান সৃষ্টি নিয়ে আমরা বেশি ব্যস্ত থাকি। ওই গুনগুনের সময়টা আসলে খুবই কম হয় আমাদের। কালকে কি সৃষ্টি করব ওই গুনগুনটা সবসময় করা হয়। তারপর আপনি যেহেতু বললেন, আমি একটি গান করার চেষ্টা করছি। বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি, তুমি চলে গেছো দূরে হৃদয় শূন্য করে, তুমি চলে গেছো দূরে হৃদয় শূন্য করে, সে কথা ভেবে কাঁদছি,
বৃষ্টি ভেজা সন্ধ্যায় তোমার কথাই ভাবছি। মানে আমি একটু এখন প্রশ্ন করেই ফেলি, বৃষ্টি ভেজা সন্ধ্যায় কার কথা ভাবেন? আসলে যখন একটা গান সৃষ্টি করি আমরা, তখন মনের ভিতর নিজেকে ওই জায়গাটায় বসাই, যে আমি যদি মনে করি গানের কথাটাকে আমরা পড়ি, যে একটা প্রেমিক তার প্রেমিকাকে হয়তো হারিয়ে ফেলেছে, খুঁজে পাচ্ছে না, তাকে আবার ফিল করছে, মিস করছে, গানটা শুটে এরকম। তো তখন নিজেকে আমি আগে ওই জায়গাটা বসাই, যে আমি ওই ছেলেটা, কিন্তু কল্পনার মধ্যে কেউ থাকে, কিন্তু বাস্তবের সাথে আসলে রাইট, বাস্তবের সাথে কোনো মিল সবচেয়ে নাই। বেশি কাকে মিস করেন জীবনে? আমার বাবাকে মিস করি। একটু বাবার কথা শুনি। বাবার গল্প, বাবা প্রথম দিকে খুব সাপোর্ট দিতেন না, মনে করতেন যে ছেলে পেলে অনেক সময় দেখেছে যে অনেক সময় যারা ব্যান্ড ট্যান্ড করে ওদের ভিতরে একটু নেশা পানি বা খারাপ হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে, তো উনিও ভাবতেন। না, আমরা বরং বাবার গল্প অন্য কোথাও কোনো একদিন শুনবো। 16 মিনিটে বাবার গল্প হয় না। দর্শক, 16 মিনিট শেষ করছে আছে এখানে। Kaji and Kaji Tea presents 100% organic 16 minutes. বাংলাদেশের উত্তরের সমতলে খাঁটি মাটির আতরে উৎপাদিত, সযত্নে লালিত শতভাগ অর্গ্যানিক ভালোবাসা। কাজী অ্যান্ড কাজী টি, একমাত্র 100% অর্গ্যানিক চা।